যারা আপনার পেছনে লাগছে, ইনফ্যাক্ট আপনাদের মতন নেতাদের পেছনে লাগছে এরকম ভার্চুয়াল জগতে, তারা কিভাবে একসাথে জুলাই আন্দোলনের মাঠে ছিলেন? তাহলে তাদের উদ্দেশ্য কি অন্যটা ছিল, যে আমরা একসাথে আন্দোলন করে নিই, তারপর আমরা নিজেরা রাজত্ব করব? কাজেই মানে কি দেখেন আসলে আপনি? দেখেন, আমি আসলে সত্যই বলবো, জামাত শিবির জুলাই আন্দোলনের মাঠে ছিল, জি, কিন্তু সেটা তো আসলে এমন না যে তারা নেতৃত্ব দিয়েছে। তাদের প্রয়োজন ছিল, হাসিনার দ্বারা তারা দমন পীড়নের শিকার হচ্ছিল, গুম খুনের শিকার হয়েছে, যে কারণে তারা চাচ্ছিল যে আসলে শেখ হাসিনার পতন হোক। কিন্তু শেখ হাসিনার পতনের পরে কি হবে সেটা তো আসলে পরিকল্পিত ছিল না। এখন শেখ হাসিনার পতনের পরে জামাত মনে করলো যে এইবার হয়তো আমাদের হাতে সুযোগ এসেছে, এই সুযোগে আমাদের ক্ষমতায় যেতে হবে। দেখবেন জামাতের আমির সে কিন্তু সর্বপ্রথম বলল যে এক ফ্যাসিস্টকে হটিয়ে আর এক ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় আনবো না। বিএনপির নব্য ফ্যাসিস্ট বলা, বিএনপি সংস্কার বিরোধী নানান ধরনের বক্তব্য কিন্তু জামাত ইসলাম শিবির লাগাতার দিতে থাকলো। তার মানে কি? তার মানে জুলাইয়ের ঐক্য যদি কেউ বিনষ্ট করে থাকে সেটা জামাত এবং শিবির করেছে তাদের স্বার্থে ক্ষমতায় যাওয়ার জন্য। এখন বিএনপি তো নিপীড়িত, বিএনপিও গুম খুনের শিকার হয়েছে সবথেকে বেশি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। এখন জামাতেরও কমন স্বার্থ, সেটা হলো আওয়ামী লীগের পতন। বিএনপিও তো নিপীড়িত হচ্ছিল, তাদেরও কমন স্বার্থ, ঠিক আমাদেরও বা এদেশের জনগণ। এখন কমন ইন্টারেস্টে আমরা সবাই একসাথে মাঠে নেমেছি, কিন্তু যারা মাঠে নেমেছি শেখ হাসিনার বিরুদ্ধে সবাইকে ফেরেস্তা, যেমন জামাত ইসলাম তো ফেরেস্তাদের দল নয়। ৭১-এর দায় আছে, ৭১-এর গণহত্যার সহযোগী জামাত ইসলাম এবং শিবির। তারা এখন বলে থাকে যে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে অখণ্ড পাকিস্তান, কিন্তু দেশভাগের সময় জামাত ইসলামের অবস্থান কি ছিল? অখণ্ড ভারত। তার মানে জামাত ইসলাম এমন একটি দল কখনো অখণ্ড ভারত চেয়েছে, কখনো অখণ্ড পাকিস্তান চেয়েছে, এদেশের স্বাধীনতা চায়নি। এই দল আসলে সবসময় নিজেদের স্বার্থে সবসময় ক্ষমতার সাথেই থাকতে চেয়েছে। যেমন একটা সময় তো শেখ হাসিনার সাথেও হাত মিলিয়ে একসাথে আন্দোলন করেছে, ৯৬ আন্দোলন, সেই সময় বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। এমনকি ৮৬ নির্বাচনে যে সময় বিএনপি গেল না এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশনেত্রী এবং আপসীন নেত্রী উপাধি পেলেন মূলত জনগণের পক্ষে থাকার কারণে। দেখেন, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ মিলে এরশাদের অধীনে ৮৬ নির্বাচনে গেল, অর্থাৎ এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কখনোই অগ্রসর না হয় সেজন্য জামাত ইসলাম সবসময় ক্ষমতার সাথেই থাকার চেষ্টা করেছে। যেমন ১/১১ ফখরুদ্দিন মঈনুদ্দিন, সে সময় দেখবেন জামাত ইসলাম এমন একটা সুযোগ সন্ধানী দল, তারা মানে তাদের ভূমিকা ছিল, তারা কিন্তু ওই সময় ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনকে সাপোর্ট দিয়েছে, তাদের কোনো নেতাকে জেলে যেতে হয়নি। ওই সময় আবার চেয়েছিল যে দুই পরিবারের পতন, তো এক পরিবারের তো পতন হয়ে গেল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দেখবেন তারপরে এই ইন্টারিমকে তারা ৫ বছর ক্ষমতায় চেয়েছিল। তাদের নেতারা বলছিল যে সংস্কারের আগে নির্বাচন নয়। আচ্ছা, সংস্কার কি একদিনে হয়ে যায়? আর যদি সংস্কার হয়েই যায় অল্প সময়ে, তাহলে এই যে দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকার, জামাত ইসলামের সরকার, তারা দায়িত্বে ছিল, তারা কি আসলে আদৌ সংস্কার করতে পেরেছে? আর যদি পেরে থাকে, সংস্কার যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়ে যায়, তাহলে এখন কেন সংস্কারের জন্য আপনারা চিল্লাচ্ছেন? সংস্কার তো হয়ে গেছে। হ্যাঁ, সংস্কার হয়েছে, আমরা দেখেছি জামাত ইসলাম তার নিজেদের সংস্কার করেছে। কিভাবে? তারা প্রশাসনকে মোটামুটি জামাতিকরণ করে ফেলিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিবিরের পরামর্শে নাহিদ ইসলাম ভিসি নিয়োগ দিয়েছিলেন। আমি নাহিদ ইসলামকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে অনেকে তো অস্বীকার যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এটা তো আসলে শিবিরের পরামর্শে নাকি নিয়োগ দেওয়া হয়নি। মানে আমি তাকে বললাম যে নাহিদ ইসলাম, এই যে মানে শিবির তোমাকে ব্যবহার করে, সে যেহেতু আমার জুনিয়র, একসাথে একসময় রাজনীতি করেছি, তোমাকে ব্যবহার করে শিবির এই কাজটা করলো, এই ফায়দাগুলো তারা লুটলো, এটা কি ঠিক হয়েছে? সে কিছুটা আফসোস করছিল। দেখেন, জামাত শিবির শিকার যাক আর না যাক, এইটা বাস্তবতা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, হাতে গোনা দুই একটা ব্যতীত অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবির এবং জামাতের পরামর্শেই ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল, প্রক্টর থেকে শুরু করে। এমনকি সচিব বলেন, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আপনার কর্মকর্তা বলেন, সেই নিয়োগগুলো কিন্তু জামাতের পরামর্শ দেওয়া হয়েছিল। এমনকি নির্বাচনের আগে
ওসি থেকে শুরু করে ইউনো, ডিসি, এসপি এগুলো অধিকাংশই কিন্তু জামাতের তালিকা ছিল। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামাত শিবির নিজেদেরকে ব্যাপকভাবে উত্থান ঘটিয়েছে। এখন তারা মনে করছিল যদি 5টা বছর আমরা কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের নামে বা রূপে, সেক্ষেত্রে বিএনপি অটোমেটিক্যালি তাদেরকে আমরা চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো, সংস্কার বিরোধী হিসেবে জনগণের সামনে ভিলেন হিসেবে তুলে ধরতে পারবো। এই নানান পরিকল্পনা নিয়ে মূলত অগ্রসর হচ্ছিল। তো এই প্ল্যানগুলো আমি জেনে যাই, এনিহাও আমি বুঝতে পারি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টার সাথে তো আমার ভালো সম্পর্ক ছিল। আমি 3জন উপদেষ্টার নাম বলি যারা আসলে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র ব্যাপকভাবে বুঝতে পারে। যেমন একজন আসিফ নজরুল, একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, একজন সালেউদ্দিন আহমেদ। এই 3জন মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আসলে বোঝাতে সক্ষম হন যে স্যার আপনি আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হয়েন না,